টানটান উত্তেজনা, অপেক্ষা কয়েক ঘন্টার। আমরা চোখ রাখতে চাই ব্যালট বাক্সে। আপনাকে আবারও স্বাগতম। এই বিস্তারিত জানাবো। সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা প্রস্তুত হয়ে আছেন আপনাদেরকে সেই খবরগুলো জানানো অপেক্ষায়। স্টুডিওতে আছি আমরা চারজন। আমি তানজিম শাফিন, সঙ্গে আছে আমি সাঞ্জনা আইভি, আমি খান তাজনিন আহসান এবং আমি দেবাশিস রঞ্জন সরকার। আমরা জানাচ্ছি আপনাদেরকে সারা দিনের খবরাখবর, নির্বাচনের আগের দিনের মাহেন্দ্রক্ষণ, যেটি সেই সময়ের খবরাখবরগুলো আপনারা জানছেন আমাদের সহকর্মীদের কাছ থেকে সারা দেশ থেকে। সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে কার্যক্রম। সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, মার্কিং সিল, সুইসুতা, মোমবাতি, লালগালা, অমনোনীত কালি, কলম, পেন্সিল সহ 20টি সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে এরই মধ্যে। এছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন পাহাড়ে দুর্গম কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হয়েছে দুর্গম জায়গাগুলোতে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়। একই সাথে হবে জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট। ইতোমধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আসলে আজকে ব্যালট বাক্স সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালট মারার সিল, আরও কিছু কিছু সরঞ্জাম আদি আমাদেরকে দিবেন আজকে। আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে, আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। এই রমজানে টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা পর্যন্ত ছাড়। কুমিল্লার পাঁচথুবি ভোট কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণ যেসব কেন্দ্র রয়েছে সেখানকার প্রস্তুতি কেমন জানাবেন? ঝুঁকিপূর্ণ কেন্দ্রতেই আছি। এটি কুমিল্লার সদর যে উপজেলা, সেই উপজেলার সীমান্তবর্তী একটি ইউনিয়ন, পাঁচথুবি ইউনিয়ন। এই ইউনিয়নের বামইল সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র, এই কেন্দ্রটিতে এসছে এবং এইখানকার সবগুলো কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। আপনি দেখছেন যে জেলা স্কুল থেকে যে ব্যালট পেপার সহ নির্বাচনের যে সরঞ্জামগুলো বিতরণ করা হয়েছে, সেই সরঞ্জামগুলো কিন্তু এই পর্যন্ত আসতেই 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। এবং আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে এই আগামীকাল ভোট গ্রহণের পর ভোট গণনার শেষে কিন্তু এইটুকু রাস্তা দিয়ে আবার সেই ব্যালট এবং ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু আবারও রিটার্নিং কর্মকর্তার কাছে সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এইখানের যে আইন শৃঙ্খলা প্রস্তুতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, ব্যালটের নিরাপত্তা, ব্যালট পেপারের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো কিভাবে মেনটেন করা হবে, এখানে যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, আমি একটু তার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইব। সেটি হচ্ছে, বেশ ব্যস্ত সময় পার করছেন আপনারা, আরো বড় সময়টা আসলে সামনে বাকি। ভোট এবং ভোটারের নিরাপত্তা, আজকে রাতের ব্যালট পেপার, ব্যালট বক্সের নিরাপত্তাগুলো কিভাবে নিশ্চিত করছেন? ব্যালট বাক্স নিরাপত্তার জন্য তো আমাদের যে অস্ত্রধারী পুলিশ আনসার সহ আছে। আমাদের রুমের এইখানের যে স্কুলের যে যারা দায়িত্বে আছে তারাও আমাদের যথেষ্ট সহযোগিতা, ফোনেও কথা হয়েছে, এরা তো আমাদের সাথে থাকবেনই। যথেষ্ট নিরাপত্তার, আর স্কুলের যে বাউন্ডারি সব কিছুর ব্যবস্থা, যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা এখন পর্যন্ত আমি যতটুকু খোঁজ নিছি এখন পর্যন্ত যথেষ্ট নিরাপদ আছে আর কি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে সহযোগিতাপূর্ণ যে আচরণ সেগুলো পাচ্ছেন কিনা? আমরা আসলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে না আমরা কন্ট্যাক্ট করছি না আমাদের সাথে কন্ট্যাক্ট করছি, আর আমাদের এটা প্রয়োজন মনে হচ্ছে না। আমাদের প্রশাসনিক দিক থেকে যতটুকু পাইছি এটাই আনাফ আর কি নির্বাচন পরিচালনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। সঞ্জনা, আরেকটি তথ্য দেয়, সেটি হচ্ছে এবারই প্রথমবারের মতো ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কিন্তু একজন করে, তাদের নিরাপত্তার জন্য একজন করে পুলিশ সদস্য দেওয়া হয়েছে। সঞ্জনা। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এসব তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আপনার সাথে আবারও কথা হবে। ঢাকার 13টি আসনে 1400 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে, এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বলেন এসব কেন্দ্রের প্রত্যেকটিতে সিসিটিভি বসানো হয়েছে। এছাড়া অন্য কেন্দ্রগুলোর বেশিরভাগই সিসিটিভির আওতায় থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে সরকার। এদিকে ভোট গণনার সব কেন্দ্রেও থাকবে সিসিটিভি। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে আলোর ব্যবস্থাও রাখা হয়েছে, জানান রিটার্নিং কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটি তারা সম্পন্ন করবে এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি। দর্শক, রাজধানীর কেন্দ্র পরিদর্শন করছে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, তার কাছে সরাসরি যেতে চাই। ঐশী, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছে ভ্রাম্যমাণ আদালত? আপনি কতটুকু জানতে পেরেছেন? আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসলে তাদের কোনো বিশেষ দিক নির্দেশনা রয়েছে কিনা? ভোট কেন্দ্রেই রয়েছে, সেখানে কিছুক্ষণ আগেই ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে একটি টিম এসেছে। সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসে এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যারা দায়িত্বে আছেন আসলে তাদের কাছে জিজ্ঞেস করছেন যে তারা কতটুকু প্রস্তুত, বিভিন্ন বিষয়ে নির্দেশনাও দিচ্ছেন। একটু যদি আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একটুখানি জিজ্ঞেস করি যে পরিস্থিতি বুঝছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, প্রস্তুতি কেমন আসলে? ধন্যবাদ। আপনারা জানেন যে আসন্ন যে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঢাকা 12 আওতাধীন এই 24 নম্বর ওয়ার্ডের আজকের এই বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির এই সেন্টারটিতে প্রায় 12,000-এর মতো ভোট, 4টি সেন্টার এখানে রয়েছে। এখানে আমার সাথে প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষার পুলিশের যারা এখানে ডেপ্লয় রয়েছে তারা সকলে রয়েছেন। আগামীকাল মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে এজন্যই এখানে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ইউনিট টু সিভিল পাওয়ার আওতায় যে আমাদের সেনাবাহিনীর সদস্য রয়েছে, বিজিবি, র্যাব, পুলিশ সহ সকলেই যৌথভাবে আমরা মানুষের এই নির্বিঘ্ন ভোট নিশ্চিত করবার জন্য আমরা সকলে কাজ করছি। এখন পর্যন্ত কোনো আশঙ্কার খবর আছে কিনা? 24 নম্বর ওয়ার্ডে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আশঙ্কার খবর পাইনি। তবে এই ওয়ার্ডের আওতাধীন যে আমাদের ভোট কেন্দ্রগুলো রয়েছে, যেগুলো আমরা অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা আলাদা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কোনো ধরনের আশঙ্কার খবর নয়। আশা করছি আগামীকাল সকলে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আরেকটা শেষ প্রশ্ন করতে চাই, একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম হচ্ছে। এজন্য কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তারা কতটুকু প্রস্তুত বলে আপনার মনে হয়? যে আমাদের বর্তমান সরকার নির্বাচন কমিশন থেকে গণভোট এবং সাধারণ নির্বাচনের যে ভোট, এই দুটি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং রয়েছে, তাদেরকে দর্শক, আমাদের সহকর্মী ঐশী যুক্ত হয়েছিলেন, তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভ্রাম্যমাণ আদালত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। এখন পর্যন্ত কোনো আশঙ্কা করা হচ্ছে না। আমরা অনেকক্ষণ থেকে জানাচ্ছিলাম যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। সকালে বিমানবন্দর থেকে আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এখনও চলছে জব্দকৃত টাকা গণনা। এদিকে আটক বেলাল উদ্দিন নিজেকে কলেজ শিক্ষকের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে দাবি করেন। বলেন ব্যবসায়িক কাজের জন্যই সাথে 50 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক বেলালকে বিমানবন্দরের ভেতরেই জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমিরের অর্থসহ ধরা পড়ার খবরকে নিছক অপপ্রচার হিসেবে উল্লেখ করেছে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। তার দাবি এটা বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিগত ব্যবসায়িক অর্থ। বেলাল, বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে। আপনি নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল, বাড়ি কোথায়?
বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, দবিরুল এমপি ছেলে আপনি? না। ও আচ্ছা। আর কি গ্রামের নাম কি? গ্রামের শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁ সদরে প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। জামায়াতের এই আমিরের আটকের ভিডিওটি আমরা দেখলাম, এয়ারপোর্টে তিনি আটক হয়েছেন। এ ব্যাপারে আরও জানতে চাই আমরা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, জিজ্ঞাসাবাদ এবং জব্দকৃত টাকা গণনা কি শেষ হয়েছে? পুলিশের তরফ থেকে আর কি কোনো নতুন তথ্য পাওয়া গেল? মাহফুজ শুনতে পাচ্ছেন? জিজ্ঞাসাবাদ করা অবস্থায় সৈয়দপুর বিমানবন্দরে যে আটককৃত জামায়াতের ঠাকুরগাঁ জেলা আমির বেলাল উদ্দিন প্রধান, তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। আমরা কিছুক্ষণ আগেই তাকে পুলিশের হেফাজতে রংপুর, যতদূর সম্ভব তারা বলছেন যে রংপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরে আরো যে একজন রয়েছে, আমরা আমরা সকলেই অবস্থান করছি, গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি, এবং এই যে বিমানবন্দরের সামনে সেনাবাহিনীর একদম পাহারারত অবস্থায় রয়েছে, তারা নিরাপত্তার সাথে সব কাজ করতেছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বেলাল উদ্দিন প্রধান যদিও নিজেকে তার গার্মেন্টসের কর্মী বলে, তবে এখানকার যে স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি উনি কিন্তু এখান থেকেই আজকে খুলনা যাওয়ার কথা ছিল এই টাকাগুলি নিয়ে। উনি অ্যাকচুয়ালি ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে, ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এবং অবতরণ করার পরে এখান থেকে নেমে ঠাকুরগাঁ যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে হাতে তিনি আটক হন এবং আটকের পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিছুক্ষণ আগে তিনি একটু অসুস্থ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিছুক্ষণ আগে তিনি একটু অসুস্থ বোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় এই রংপুর সিএমএইচ হাসপাতালে। এখন এখানটায় ভিতরে টাকা গণনার কাজ চলছে। আমরা নীলফামারী পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, টাকা গণনার কাজ শেষে তাদেরকে এখনো আটক দেখানো হয়নি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে কি হবে না, এবং কিভাবে আটক করা হবে, কোন মামলায় দেওয়া হবে, এই সব কিছুর কিছুক্ষণ পর তিনি ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সহ এই জেলা জামায়াতের আমিরকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়ে আরও তথ্য জানতে চাই আমরা। ঠাকুরগাঁ থেকে যুক্ত হচ্ছেন পার্থ সারথী দাস। পার্থ, আপনার কাছে এ বিষয়ে নতুন কি আর কোনো তথ্য পাওয়া গেল কিনা? পুলিশ এ বিষয়ে কি জানালো, এবং স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ আপনি করতে পেরেছেন কিনা? জামাত নেতাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, একাধিকবার করার চেষ্টা করেছি। আসলে তারা কোনোভাবে ফোন রিসিভ করছেন না, এবং এই ঘটনায় আসলে স্থানীয় যে প্রশাসন রয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তাদের সঙ্গেও অনেকবার কথা বলার চেষ্টা করেছি। আসলে কেউই ফোন রিসিভ করছেন না, এবং এই বিষয়ে হয়তো তারা কথা বলতেও রাজি হচ্ছেন না। তবে এই বেলাল উদ্দিন প্রধানের যে আটকের ঘটনা, টাকা নিয়ে আটকের যে ঘটনা, সেটি আসলে এই স্থানীয় যে সচেতন মহল রয়েছে, সেই সচেতন মহলে আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে আগামীকাল নির্বাচন, সেই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের একটি ঘটনা আসলে তারা বলছেন যে এ ধরনের একটি ঘটনা আসলে
আর একটি বিষয় বলে রাখি যে ঠাকুরগাঁয়ের 1 আসনের রহিমানপুর ইউনিয়ন, সেখানে রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের পাশেই একটি পুকুর, সেই পুকুরে আসলে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন যে আগামীকাল যে নির্বাচন হবে, নির্বাচনকে ঘিরে সহিংসতা ঘটনার জন্যই এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। কে বা কারা রেখেছে সেটি তারা বলতে পারেনি। তবে বেলাল উদ্দিন প্রধানের টাকা নিয়ে আটকের যে ঘটনা, সেই ঘটনায় আসলে স্থানীয় যে ঠাকুরগাঁয়ে সকলেই আসলে এটি এর মধ্যে যমুনা টেলিভিশনের মাধ্যমে আসলে জেনে গিয়েছেন এবং অনেকেই হতাশা প্রকাশ করছেন, অনেকে উদ্যোগ প্রকাশ করেছেন যে আগামীকাল নির্বাচন যে সেই নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি নিয়েও আসলে নির্বাচনের আগে এভাবে মানে নগদ অর্থসহ একটা বড় অঙ্কের নগদ অর্থসহ জামায়াতের জেলা আমির যেহেতু আটক হয়েছেন, এটি একটি উদ্বেগের বিষয় এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে বিষয়টি নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। ধন্যবাদ পার্থ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চট্টগ্রামের চন্দনাইশে 10.5 লাখ টাকা ও একটি মাইক্রোবাস সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত রাত 1টার দিকে আব্দুল বাড়ি হাট থেকে তাদের আটক করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধ্যরাতে বিজিবি এবং চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল চেকপোস্টে মাইক্রোবাস তল্লাশি করে 2 জন সন্দেহভাজন ব্যক্তির কাছে মোট 10.5 লাখ টাকা পায়। চট্টগ্রাম 14 আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য এসব টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি আটককৃতদের। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককেও আটক করা হয়। চট্টগ্রামের এই বিষয়ে আরও খবর জানতে চাই আমার সহকর্মী সানজানা, আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য রয়েছে। এবং এই যে আটক, আমরা দেখলাম যে গতকাল রাতে এরকম একটি আটক হয়েছে যৌথ বাহিনীর তল্লাশিতে এবং আজকে সকালে এয়ারপোর্টে একটি আটক। মানে নির্বাচনে এই যে টাকার ছড়াছড়ি বা নির্বাচনের আগে টাকা নিয়ে নগদ অর্থ নিয়ে দৌড়ঝাঁপ, এটি কিন্তু এক ধরনের নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে যে অর্থের মাধ্যমে আমাদের ভোট কেনা যায়। এটি বরাবরই একটা ধরনের অভিযোগ থাকে নির্বাচনের আগে যে প্রার্থীরা অর্থের মাধ্যমে মানুষের যে ম্যান্ডেট সেটি কিনে নিতে চায় এবং এই বিষয়ে তথ্য রয়েছে আপনার কাছে। নগদ অর্থ নিয়ে কিন্তু বরাবরের মতোই সরকারের কাছ থেকে যারা রয়েছে উপদেষ্টা বৃন্দদের কাছ থেকে আসলে একটা বিধিনিষেধ দেওয়া ছিল। সেই বিধিনিষেধ উপেক্ষা করার পরও গতকাল রাতে একটি ঘটনা এবং আজকে একদম সদ্যই যেই ঘটনাটি ঠাকুরগাঁয়ের, যেটি আমরা যমুনা টেলিভিশন সবার প্রথমে আমরা প্রকাশ করেছি। তবে চিটাগংয়ে যে জামায়াতের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে যে এটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে, যদিও আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে তিনি আটক হয়েছেন। এবং ঠিক নির্বাচনের আগেই কেন 50 লক্ষ টাকার বেশি এত নগদ অর্থ নিয়ে ব্যবসায়িক কাজেই বা একজন যাবেন এবং সেটি কর্তৃপক্ষের হাতে ধরা পড়বে? এটা নিশ্চয়ই অনেক দুঃখজনক একটা বিষয়, যেহেতু এই সামনে সুষ্ঠু নির্বাচনটাকে সামনে রেখে। এই বিষয়ে আরো কিছু তথ্য জানাতে আসলে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জুবাইর রিফাত। সরাসরি যাচ্ছি তার কাছে। রিফাত, আটককৃতদের কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এই ঘটনার আর কোনো তথ্য কি আছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ। মূলত যেটি হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাড়িহাট এলাকায় মূলত গত রাতে 3 জনকে সন্দেহভাজনভাবে আটক করেছে বিজিবি এবং আর্মির একটি যৌথ তল্লাশি দল। এবং তারা যেমনটি দাবি করেছিল, অর্থাৎ আটক করার পরে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাদের কাছে মূলত নগদ অর্থ পাওয়া যায় 10.5 লাখ টাকা। এবং তাদের সাথে অর্থাৎ তারা 3 জন ব্যক্তি ছিলেন, একজন গাড়ি চালক এবং অপর 2 জন ব্যক্তি। পুরোপুরিভাবে জিজ্ঞাসাবাদে তারা কোনো কিছুই স্বীকার করেনি। তারা কোথায় যাচ্ছিল, টাকাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে, কোথায় প্রেরণ করার কথা ছিল, এমন কোনো তথ্যই আসলে যারা মূলত তাদেরকে আটক করেছে সে জাতীয় কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা স্থানীয় থানার সাথেও কথা বলেছিলাম, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও কথা হয়েছে। তিনি আসলে যেমনটি দাবি করেছেন, তিনি বলছিলেন যে তার থানাতে মূলত এখন টাকাগুলো রয়েছে এবং আটককৃত গাড়িটি রয়েছে এবং কোনো ব্যক্তিকে তারা আটক করার কথা এখন পর্যন্ত আমাদেরকে স্বীকার করেননি। তবে এটি মোটামুটি পরিষ্কার যে গতকালকে রাতে 10.5 লক্ষ টাকা সহ মোট 3 জনকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে উপর্যুপরি জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ সে মূলত কোথা থেকে চালিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল তার কাছে মূলত সেই তথ্যটি থাকার কথা ছিল এবং সে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদেও আসলে কোনো ধরনের কথা বের হয়নি আর কি। তো এখন পর্যন্ত চন্দনাইশের যে বাড়িহাট
এলাকায় গত রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে যে 10:30 নাগাদ 10.5 লক্ষ টাকা সহ একটি গাড়িকে আটক করে এবং সেখানে 3 জন ব্যক্তি উপস্থিত ছিল। টাকাগুলো কি আসলে ভোট কেন্দ্রিক কোনো বিষয় আসয় কিনা, অর্থাৎ ভোটের কোনো প্রার্থীর পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট এলাকায় আসলে যাচ্ছিল কিনা, ভোটারদের বিলি করার কথা ছিল কিনা, সেই জাতীয় কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় থানা, আবারও জানিয়ে রাখছি, স্থানীয় থানা আমাদেরকে যেমনটি বলছিল আসলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো আটক নেই, গাড়িটি এবং টাকাগুলো থানায় রয়েছে এবং পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী, তিনি চট্টগ্রামের চন্দনাইশ থেকে 10.5 লাখ টাকা, যেটি গত রাতে আসলে আটক করা হয়েছে 3 জন ব্যক্তি সহ, সেই খবরই জানাছিলেন। ধন্যবাদ সঞ্জনা। দর্শক জানছিলেন আমাদের সহকর্মীদের কাছ থেকে, সেই সাথে স্টুডিও থেকেও আমরা বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আছি ব্যালট বাক্সে। এই পর্যায়ে একটি বিরতি নিব, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। যে কোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি, এমন কথাও বলেন তিনি। We have prioritized transparency. Journalists serve as a vital lens through which deviations, if any, can be identified. জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিটিভি ও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা 6টায় তার এই ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রতিশ্রুতি দেশবাসীকে জানাবেন, নির্বাচনী সামগ্রী বিতরণ ও 42,659টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও দেশবাসীকে অবহিত করবেন সিইসি। এছাড়াও ভোটারদের নির্ভয় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন প্রধান নির্বাচন কমিশনার। আবারও কেন্দ্রের পরিস্থিতিগুলো জানতে চাই রাজধানীর। দর্শক, রাজধানীর খবর জানাবো। এই মুহূর্তে রাজধানীতে একটি কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমনের কাছে সরাসরি তথ্য জানতে চাই। রিমন, আপনি যেখানে আছেন সেখানে আর কতক্ষণ চলবে ভোটের সরঞ্জাম বিতরণ, নাকি ইতোমধ্যে শেষ হয়েছে? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ঢাকা 17 আসনে এই মুহূর্তে কিন্তু যে 124টি যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের যে ভোটের সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামগুলো দেওয়ার প্রক্রিয়া কিন্তু এর মধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে শেষ পর্যায়ে, অর্থাৎ 4 থেকে 5টি কিন্তু এই সরঞ্জাম রয়েছে। বাক্স যেগুলো ভোটের ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে, সেগুলো কিন্তু খুবই অল্প এবং এগুলি শেষ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ভোটের যে কেন্দ্রগুলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু যারা ইতিমধ্যে এখান থেকে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে গিয়েছে এবং তাই সেখানে তারা প্রস্তুতি অলরেডি গ্রহণ করে ফেলেছে। অর্থাৎ সকাল থেকে, অর্থাৎ 11টা থেকে কিন্তু এই বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই সরঞ্জাম বিতরণ শুরু হয়। 124টি কেন্দ্রে এখান থেকে এইসব সরঞ্জাম যায় এবং তার মধ্যে 4 থেকে 5টি এখনও রয়েছে। অর্থাৎ এই 4 থেকে 5টি যেটি বলা হচ্ছে যে এই বিদ্যানিকেতন যে কেন্দ্রগুলো 7টি কেন্দ্র রয়েছে, সেই 7টি কেন্দ্র এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে সুষ্ঠুভাবে কিন্তু এখান থেকে সরঞ্জামাদি নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে যে প্রয়োজনীয় ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় যে সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জামগুলো এখান থেকে দেওয়া হয়েছে। 20টির বেশি সরঞ্জাম এখান থেকে সরবরাহ করা হয়। এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে ভোটের জন্য প্রয়োজনীয় যে চাহিদা রয়েছে, সেই চাহিদা সরঞ্জামগুলো কিন্তু এখান থেকে সকলের কাছে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কেন্দ্রের যারা প্রতিনিধি এসেছিলেন তারা নিয়ে গিয়ে এবং বিভিন্নভাবে তারা এখান থেকে নিয়ে যান। পাশাপাশি এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে এখান থেকে যারা
সব সরঞ্জাম নিয়ে গিয়েছেন। তারা হয়তো ঢাকা শহরের মধ্যে অর্থাৎ 17 আসনের মধ্যে তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এটি প্রস্তুত করতে পারবেন, অর্থাৎ সন্ধ্যার মধ্যে কিন্তু তাদের ভোট কেন্দ্রগুলো প্রস্তুত হবে বলে জানিয়েছেন। ইমন, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আসলে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। দর্শক, আমরা কুড়িগ্রামের খবর জানতে চাই। কুড়িগ্রামের চিলমারি নদী বন্দর থেকে আমাদের সহকর্মী যোগ দেবেন আল আমিন অহন। এই অঞ্চলের অধিকাংশ এলাকা তো চরাঞ্চল, সঠিকভাবে ভোট দেয়া ভোটারদের জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জ হতে পারে? অহন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ভোটারদের জন্য তো চ্যালেঞ্জ, একই সঙ্গে যারা ভোট গ্রহণ করবেন সেই সব কর্মকর্তাদের জন্য চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। যদিও আমি যে আসনটিতে রয়েছি কুড়িগ্রাম 4, 3টি উপজেলা নিয়ে এই আসনটি, এবং এই কুড়িগ্রামের এই 4 আসনের সবগুলো ভোট কেন্দ্রই প্রায় আমি দেখেছি যে চরাঞ্চলে পড়েছে অধিকাংশ ভোট কেন্দ্র। এবং আমরা দেখেছি চিলমারিতে যে 1,15,000 ভোটার রয়েছেন এবং চরাঞ্চলে যে রাজীবপুর রৌমারী 2টি উপজেলা রয়েছে সেখানে রয়েছেন 2,48,000-এর মতো ভোটার। এবং আমরা জেনেছি এই চরাঞ্চলে 2জন প্রার্থী আছেন, ধানের শীষের এবং দাঁড়িপাল্লার প্রার্থী, এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে। এবং সেটি কতটা সেই লড়াইটি গড়ায় সেটি আগামীকাল দেখা যাবে। আমরা দেখছিলাম এই কিছুক্ষণ আগেও চরাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানকার নির্বাচনী সরঞ্জামগুলো এই চিলমারি নদী বন্দরের এখান থেকে নৌকা যোগে তারা নিয়ে যাচ্ছেন। 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে তাদের পৌঁছাতে কেন্দ্রগুলোতে। এবং যে কারণে তারা বলছেন এই সব কেন্দ্রে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, শেষ পর্যন্ত যদি শহর থেকে অর্থাৎ এই যে এলাকাটি আমি এখন রয়েছি সেখান থেকে সেই সব কেন্দ্রে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পাঠানোরও দরকার হয়, সেটি কোনো কোনো কেন্দ্রে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগেও যেতে পারে। যদিও সেখানে এখন পর্যন্ত আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন। অর্থাৎ এই সব আসনের হিসেব নিকেশ অনেকটাই নির্ভর করছে চরাঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলোর উপর। এখন পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকে উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামগুলো গ্রহণ করেছেন তারা নানান আশঙ্কার কথাও যদিও বলছিলেন। একই সঙ্গে ভোট যুদ্ধে আমরা দেখেছি ত্রিমুখী লড়াইয়ের কথা যেমনটি বলছিলাম। আর এই এলাকার মানুষ বেশ বঞ্চিত, নানান সময়ে নানান প্রতিশ্রুতি তারা পেয়ে থাকেন, কিন্তু দিন শেষে যারা এমপি নির্বাচিত হন সেই সব প্রতিশ্রুতি কোনোভাবেই তারা পালন করেন না। যে কারণে এই আক্ষেপের কথা মানুষগুলো জানাচ্ছিলেন। নদী ভাঙ্গন কবলিত এলাকা, বঞ্চিত একটি এলাকা, এই এলাকার মানুষের জন্য যিনি আগামীতে কাজ করবেন তাকেই ভোট দিতে চান এই এলাকার মানুষ। এবং তারা এও বলছেন যে এই ব্যক্তিটিকে অর্থাৎ সঠিক ব্যক্তিকে কিভাবেই নির্ণয় করা যায় সেটাও একটি চ্যালেঞ্জ। তারপরেও তারা আশা করছেন আগামীকাল ভোট যুদ্ধে নিশ্চয়ই যিনি জয়ী হবেন এই এলাকার মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ অহন। সঞ্জনা, আপনি যেটি শুনছিলেন যে আসলে চরাঞ্চলের মানুষ যেহেতু নাগরিক অনেক সেবা থেকে তারা বঞ্চিত, সেই জায়গা থেকে তাদের আসলে প্রার্থীদের কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা রয়েছে। আমারও মনে হয় যে প্রার্থীরা এটি উতরে উঠতে পারবেন জাতীয় নির্বাচনের যারা সিলেক্ট হবেন। একদমই তাই। এবং ভোটার যারা আছে তারা কিন্তু বলছেন যে প্রার্থীরা যারা রয়েছে তাদের কিন্তু চুজ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তারা তাকেই ভোট দিবেন যারা তাদের জন্য আসলে কাজ করবেন। কুড়িগ্রামের খবর জানছিলাম, দেশের আরও অনেক জায়গার খবর আপনাদেরকে জানাবো, তবে ব্যালট বাক্সে এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোট সমর্থিত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নূরের কর্মী সমর্থকরা জানান মধ্যরাতে দরজার ফাঁকা অংশ থেকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশেপাশের দোকানের লোকজন তা দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় নুরুল হক নূরের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে দায়ী করেছেন প্রার্থী ও সমর্থকরা। তবে এর সাথে সম্পৃক্ততা নেই দাবি করেছেন অভিযুক্ত প্রার্থী। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একটি ঘটনা, আসলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল গণ অধিকার পরিষদের বিএনপি মনোনীত প্রার্থীর
সেখানে এই বিষয়গুলো কিছুটা অপ্রীতিকর তো বটে। এদিকে মনে হয় আসলে ভোটারদের মনে কিছুটা আশঙ্কারই সৃষ্টি হবে। তবে এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের কথা জানাতে চাই। এতক্ষণ আমরা আসনের খবর জানছিলাম। রাজশাহী সিটি কলেজ থেকে আমাদের সহকর্মী যোগ দেবেন মশিউর অনিক। অনিক, আপনি সিটি কলেজে আছেন, ভোটের সরঞ্জাম কি সেখানে পৌঁছে গেছে কিনা? আর আরেকটি প্রশ্ন করতে চাই, যেহেতু এটি একটি বলা যায় ঐতিহাসিক এবং একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আপনি সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উপায় নেই, কারণ ঢাকা সিটি কলেজের কিন্তু পূর্ববর্তী সময়েতেও এই কেন্দ্র হিসেবে একটা আলাদা মর্যাদার জায়গাতেও কিন্তু ছিল। সেই প্রসঙ্গে ফিরবো, তবে তার আগে যেহেতু আজকে ঘুরে বেড়াচ্ছি, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কেন্দ্রগুলোতে আসছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে সমস্ত ব্যালট পেপার এবং ইলেকশনের সামগ্রী, সেই সমস্ত সামগ্রীগুলো পৌঁছেছে কিনা সেই তথ্যটাকে জানানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যেই কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি কিংবা যেই সমস্ত কেন্দ্রগুলোতে আমি গিয়েছি, এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13টা কেন্দ্রে আমার যাওয়া হয়েছে, কোনো কেন্দ্রেই কিন্তু ভোটের কোনো সামগ্রী এখন পর্যন্ত পৌঁছায়নি। কিছুটা ডিলে হচ্ছে। তবে একটা প্রসঙ্গ জানিয়ে রাখতে চাই, কিছু আমাদের কাছে চোখে পড়েছে এমন বিষয় যেগুলো আসলে ইলেকশন কমিশনের আলাদা করে নজর দেওয়ার প্রয়োজন ছিল। কি কেন্দ্রের কথা আলাদা করে জানাতে চাই। আমরা রামপুরা বাজারের একটা কেন্দ্রে গিয়েছিলাম, যেটি নারী ভোটারের প্রায় 1775 জন নারী ভোটার সেখানে ভোট দেবেন আগামীকালকে। সেই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার তিনি একজন পুরুষ, আর অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তিনি একজন নারী। কিন্তু এর বাদে যারা আছেন, অর্থাৎ যারা পুলিং অফিসার আছেন, 8 জন পুলিং অফিসারের মধ্যে মাত্র 3 জন নারী পুলিং অফিসার এবং বাকিরা সবাই পুরুষ পুলিং অফিসার। এবং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের ভেতরেও কিন্তু একজন নারী প্রিজাইডিং অফিসার আর বাকি 3 জন পুরুষ প্রিজাইডিং অফিসার। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, জানতে চেষ্টা করেছি যে এই যে 1775 জন ভোট দিতে আসবেন, তাদেরকে সবাই মিলে আসলে এই নারী পুরুষের যে তারতম্যের জায়গাটা, ভোট কেন্দ্রে কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা। তারা বলেছেন যে আসলে তাদের যেই সার্বিক সামর্থ্য তার ভেতর থেকে যতটা সম্ভব তারা চেষ্টা করে যাবেন। ঢাকা সিটি কলেজের যে আসনে আছে, ঢাকা 10 আসনে, সেখানে কিন্তু 4টি কেন্দ্র আছে এবং তারাও আশা করছেন এখানে যারা দায়িত্বে আছেন খুবই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই এই ভোট সম্পন্ন করা সম্ভব হবে। অনেক আপনাকে ধন্যবাদ। যেটি আপনি বলছিলেন নারী পুরুষের বিষয়টি, আমরাও আশা করি কোনো দ্বন্দ্বের সৃষ্টি করবে না, একটি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ। ভোট কেন্দ্রে শৃঙ্খলার বিষয়টি রিটার্নিং কর্মকর্তারা এবং প্রিজাইডিং অফিসাররা তারা বৈঠক করে সেই বিষয়গুলো নির্ধারণ করছেন। পাশাপাশি পোলিং অফিসার যারা রয়েছেন প্রার্থীদের, তাদের সঙ্গেও রিটার্নিং কর্মকর্তারা এরই মধ্যে কথা বলেছেন এবং এই সকল বিষয়ে তারা নির্দেশনা পেয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, কোনো ধরনের আইন শৃঙ্খলা সংক্রান্ত জটিলতা যাতে তৈরি না হয়, কোনো ধরনের নাশকতা যাতে না হয়, এই ভাবনা থেকে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 7 লাখ সদস্য। পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 3 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈশ্বরদীর পাকশি মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি এসএলআর এবং একটি বিদেশি রাইফেল, একটি একনলা বন্দুক সহ শাহিন নামের এক যুবককে আটক করা হয়। পরে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হজরত প্রামাণিককে আটক করা হয়। একই দিন ডিবি পুলিশ অপর একটি দল থেকে আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে মানিকনগর পশ্চিমপাড়া এলাকার অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও 59 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। দর্শক, সকাল থেকে জানছেন সারা দেশের ভোটের খবর, কেন্দ্রের খবর আরও জানাবো। তবে এই পর্যায়ে ব্যালট বাক্সে একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সতে। সকাল থেকেই ছিলাম ভোটের নানান খবরাখবর নিয়ে, এখনও রয়েছি আপনাদের সঙ্গে। জানাতে চাই আমাদের একজন নতুন সহকর্মী এই মুহূর্তে যোগ দেবেন, তবে তার আগে আমরা অন্য একটি বিষয় বলতে চাই। দেবাশিস, আপনি এতক্ষণ যে বিষয়টি দেখছিলেন যে সারা দেশেই কিন্তু আমাদের সহকর্মীরা ছড়িয়ে ছিটে আছেন এবং খবর জানাচ্ছিলেন, আর দুর্গম এলাকাগুলো ছাড়া আমার মনে হয় সব জায়গাতেই খুব নির্বিঘ্নে ভোটের যে সরঞ্জামগুলো ছিল সেগুলো পৌঁছে গেছে।
হ্যাঁ, সেটা পৌঁছে গেছে। এবং আমরা যখন এই আজকে ব্যালট বাক্স শুরু করলাম, সবচেয়ে বড় খবরটি ছিল সেটি হচ্ছে যে ঠাকুরগাঁয়ে জেলা জামায়াতের আমিরের যে টাকাসহ নগদ অর্থসহ যে উদ্ধার করেছে এয়ারপোর্ট থেকে, সেটি নিয়ে নিশ্চয়ই সানজানার কাছে আরও খবর রয়েছে। সানজানা, আপনার কাছে তাই এই মুহূর্তে কি কি আপডেট আছে সেটা যদি আমি একটু জানিয়ে দিতে চাই যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে আসলে যেই টাকাটা উদ্ধারের একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে ব্রিফ করছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই ব্রিফিংটা শেষ হয়েছে। আমরা যদি একটু জানতে পারতাম যে আসলে নিশ্চয়ই আমরা সংবাদের কোনো না কোনো অংশে ব্রিফিং যেহেতু শেষ হয়েছে, আমাদের গণমাধ্যম কর্মীরা রয়েছে, পরের সংবাদই হয়তো সেই ব্রিফিংয়ে জামায়াত কি বললেন আনুষ্ঠানিকভাবে সেটি তথ্য আমরা জেনে যাব এবং দর্শকদেরকে জানাতে পারবো। একদমই তাই। কিন্তু ওই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু আসলে অপ্রীতিকর একটা ঘটনা, যেহেতু নগদ অর্থ বহনে একটা নিষেধাজ্ঞা কিন্তু ছিলই, একদম যে কোনো অ্যাপ থেকে বলুন এবং ব্যাংক টু বিকাশ বলুন, একদম এমএফএস ট্রান্সফার সবকিছু কিন্তু একদম বন্ধ ছিল। স্যার, এই নির্বাচনটি আসলে কোনো প্রকার গুজব এবং কোনো প্রকার ভুল তথ্য যেন দর্শক এবং ভোটাররা না পায়, সে কারণেই আমরা আসলে প্রচেষ্টা চালিয়ে যাই। আমাদের একজন সহকর্মী এ বিষয়ে আমাদেরকে ব্রিফ করবেন। চলে যাচ্ছি ওভার টু আহমেদ রেজা। ধন্যবাদ তাজনীন, এবং আপনাদের সবাইকে। সকালবেলা থেকে আপনারা ব্যালট বাক্সে ছিলেন, কিন্তু আপনাদেরকে এখন স্বাগত জানাতে চাই যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাবের আয়োজন সিচুয়েশন রুমে। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি সিচুয়েশন রুমে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি রয়েছে অপতথ্য বা গুজব। সেটি মাথায় রেখেই যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব ও অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। ফলে আমাদের সাথেই যুক্ত থাকছেন এই আয়োজনে, অর্থাৎ দেশের নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবও। ফলে ডিসমিস ল্যাব এবং সিচুয়েশন রুমের মাধ্যমে আপনি জানতে পারবেন গুজব এবং অপতথ্যগুলো। আজকে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে থেকেই বেশ কিছু অপতথ্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শুরু করেছে। এবং আজকে নির্বাচনের আগের দিন আপনারা জানেন গতকাল সকাল 7:30 পর্যন্ত যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ছিল সেটি আসলে ছিল মানে অফলাইনে প্রচারণা ছিল। এর পরপরই আসলে নানান ধরনের প্রচারণা শুরু হয় অনলাইনে, এবং সেখানেই ক্রমান্বয়ে বাড়তে থাকে গুজব, অপতথ্য, যেগুলোকে যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাব আলাদাভাবে বলছে এবং কাউন্টার দিচ্ছে। বিশেষ করে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে আরও হালনাগাদ তথ্য জানাবো। দর্শক, আপনাদেরকে যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো, অর্থাৎ কি কি তথ্য অপতথ্য আকারে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে নির্বাচনের আগের দিন, সেগুলো একটু জানাতে চাই। সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। এবং সেই এখন যে তথ্যটি দেখছেন এই তথ্যটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত আকারে, ম্যাল ইনফরমেশন আকারে ছড়ানো হয়েছে, যেটি একটি আশঙ্কা এবং উদ্বেগের বিষয় কিন্তু ক্রমান্বয়ে, যেটি হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যে গলাচিপা থেকে কিন্তু এই তথ্যটি ছড়ানো হয়েছে। ফলে এইটি বিষয়ে আমরা যেটি ক্রমান্বয়ে বারংবার বলছি, যে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করুন, প্রশ্ন করুন ক্রমান্বয়ে নিজেকে, এবং সেটি 1, 2, 3 ধাপে কিন্তু প্রশ্ন করতে হবে এবং যাচাই করতে হবে। যে কোনো কিছু শেয়ার করার আগে যাচাই করতে হবে। এবং আমরা যেহেতু একদম শেষ কয়েকটা বিষয়ে কয়েক ঘন্টা বাকি আছে আমাদের যেই কাঙ্ক্ষিত নির্বাচনের, ফলে সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই গুরুত্বপূর্ণ অংশে যাচাই বাছাই ছাড়া কোনো কিছু শেয়ার নয়। নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছে আরও অনেক তথ্য রয়েছে, সানজানা, তাজনীন এবং দেবাশিস এবং শাফিন। রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে ব্রিফ করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সরাসরি আমরা যাচ্ছি সেখানে। প্রেস ব্রিফিংটা চলছিল, আসলে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা শব্দটি শুনতে পাইনি তিনি কি বলছিলেন। নিশ্চয়ই আমরা পরবর্তী ঘন্টায় জানতে পারবো কি বলছিলেন। জামায়াতের কি অবস্থান এই বিষয়টি নিয়ে আসলে তারা পুরো ব্যাখ্যাটা দিতে পারবে যে এই অর্থটি কেন নেওয়া হয়েছে। তাদের জামায়াতের আমির যেহেতু আটক হয়েছেন, নিশ্চয়ই জামায়াত একটা ভালো সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন নির্বাচনের আগে, কারণ এটি একটি বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে জামায়াতের বিরুদ্ধে এই যে প্রোপাগান্ডা চলছে নাকি এটি সত্যিই ঘটনা, সেটি নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানাবো, জামায়াতের অবস্থানও জানাবো আমরা। একদমই তাই। শেষ মুহূর্তের ঘটনা কি হবে সেটা জানতে কিন্তু আমাদের চোখ রাখতে হবে একদম আগামীকাল পর্যন্ত।
নিশ্চয়ই আমরা সকাল থেকে ব্যালট বাক্সে সারা দেশের আজকের অন্ততপক্ষে নির্বাচনের আগের দিনের যে খবরাখবরগুলো ব্যালট বাক্স থেকে শুরু করে সরঞ্জামের যে বিতরণ সেই বিষয়গুলো জানালাম এবং সহকর্মীরা আমাদেরকে আপডেট জানিয়েছে সারা দেশ থেকে। দেবাশিস, আমরা সকাল থেকে ছিলাম, আমাদের নতুন আরও সহকর্মী অবশ্যই যুক্ত হবেন পরবর্তী ঘন্টায়, তবে খবর কিন্তু বদলাচ্ছে না, ঘন্টায় ঘন্টায় আপনার কাছে খবর চলে যাবে, সারা দেশের খবর। আমাদের সহকর্মীরা রয়েছেন প্রস্তুত, সেই সঙ্গে আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ঘন্টায়। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি খান তাজদিন হাসান, বিদায় নিচ্ছি এখানেই ব্যালট বাক্স থেকে।